রাজধানী মিরপুর যেন কিশোর গ্যাংয়ের অভয়ারণ্য। বাহুবলী, আশিক গ্রুপের নৃশংসতার শিকার অনেকে। বিহারীপল্লী সহ বিভিন্ন এলাকায় মাদকের থাবা। আমরা তো ভুক্তভোগী আছে, এখন সমাজ ধ্বংস হচ্ছে কাদের? আমাদের সন্তানরা নষ্ট হচ্ছে। ভিতরে আসছিল ৫-৬ জন, মোটামুটি ভর্তি পোলাপান, দাঁড়ায়া বৈশা, সবার হাতে অস্ত্র। সময়োপযোগী কারিকুলামের অভাবে বাড়ছে শিক্ষিত বেকার, বললেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিবেচনায় নয়, মেধাভিত্তিক শিক্ষক নিয়োগের উপর গুরুত্ব আরোপ। যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। দূর থেকে আমি যেটা শুনেছি বা যতটুকু দেখেছি, পত্রপত্রিকা পড়েছি, এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। সীমান্তে ভারতের কাঁটা তারের বেষ্টনের বিষয়ে প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুভেন্দুর বক্তব্য আমলে নিচ্ছে না বাংলাদেশ। অর্থনীতিতে থাকবে না সরকার ও রাজনৈতিক দলে হস্তক্ষেপ, বললেন মন্ত্রী। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির শর্ত পরিবর্তনের সুযোগ খতিয়ে দেখছে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা। ওই যে বললাম, ওই সুযোগটাকে আমরা দিতে পারি যে এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি। হাম ও উপসর্গে ঝরল আরও ৯ প্রাণ। রাজধানীতে চিকিৎসাধীন রোগীর অধিকাংশই ঢাকার বাইরের। ব্যর্থতা অনুসন্ধানে তদন্তের দাবি সিপিবির। ওর প্রথমে ৬ দিন জ্বর ছিল, তারপর কাশি ছিল, নাক দিয়ে পানি পড়ছিল, সারা শরীর ফুসকুড়ি দেখা দিচ্ছিল। টেস্টের রিপোর্ট নাকি ৮ দিন পরে দিবে। তাহলে ৮ দিন পরে যদি আপনি রিপোর্ট দেয়, তাহলে আপনি কিসের ট্রিটমেন্ট করতেছেন? আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। তিলোত্তমা ঢাকা, ২ কোটির বেশি মানুষের বসবাস। এই মহানগরে যারা বসবাস করেন, এক এক এলাকায় তাদের উপলব্ধি এক এক রকম। কোথাও পানি বা গ্যাসের সংকট, কোথাও ঘিঞ্জি, যানজট কিংবা চাঁদাবাজি। মহানগরীর বিভিন্ন প্রান্তের ছোট বড় সমস্যা, নাগরিক ভোগান্তি নিয়ে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরব কেমন আছি ঢাকায়। প্রথম দিনে থাকছে মিরপুরের কিশোর গ্যাং আর মাদকের বিষাক্ত থাবার কথা। তানভীর মিজানের তোলা ছবিতে রিপোর্ট করছেন সুমাইয়া ঐশী। মিরপুর ১০-এর বিহারি ক্যাম্প। এখানে দিনে দুপুরে চলছে মাদক কেনাবেচা। এই মাদক ব্যবসা আর চাঁদাবাজি ঘিরেই মিরপুরে গড়ে উঠেছে একাধিক কিশোর গ্যাং। প্রতিনিয়তই তাদের অত্যাচারে আতঙ্কে থাকেন স্থানীয়রা। গত ১১ এপ্রিল এমনই এক কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর অবস্থায় চলে যান রিকশা চালক শামীম। তার পরিবার জানায়, বাহুবলী গ্যাংয়ের দৌরাত্মে প্রতিনিয়ত প্রাণনাশের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের। ২,০০০ টাকা উনি চাইছিল, টাকা দেওয়া হয়নি, তার জন্য বাহুবলী মাছ খাদ্যটা নিতে লাগছে আর কি নিতে লাগিয়ে গেছে। নাশ ফুরফুসি নাশ আছে, ওইটা কেটে গেছে পুরো। শামীমকে নিয়ে এই সাক্ষাৎকার ধারণের ২ দিন পর হাসপাতালে মারা যান তিনি। শুধু শামীম নন, বাহুবলীর আতঙ্কে তটস্থ থাকেন এলাকার প্রায় সব মানুষ। এই বাহুবলী এখন জেলে, তবে থেমে নেই তার গ্যাংদের সন্ত্রাসী কর্মকাণ্ড। এখানে ছুরি ঢুকাই দিয়েছে, আবার দ্বিতীয়বার এই ছেলে ৩ বার আঘাত করলো। আর ৩ দিন আগে বড় রান্দাও নিয়ে ৬টার দিকে নিয়ে আইছিল। নিয়ে যাইতেছে, মামলাও দিতেছে না, কিছু না। ২ মাসের মামলা দিতেছে, আবার আয়া পড়তেছে, আবার এই রংবাজি। আমরা তো ভুক্তভোগী আছে, এখন সমাজ ধ্বংস হচ্ছে কাদের? আমাদের সন্তানরা নষ্ট হচ্ছে। মিরপুর প্যারিস রোড সংলগ্ন উত্তর সিটি কর্পোরেশনের পরিত্যক্ত এই মার্কেট ভবনটি হয়ে উঠেছে কিশোর গ্যাং সদস্যদের আস্তানা। দিনের আলোতেও দেখা যায় নেশার আখড়া। চলতি বছরের জানুয়ারিতে একজন মোবাইল ব্যবসায়ীকে হত্যা করা হয় এই ভবনে, এবং তারপর তার মরদেহ ফেলে দেওয়া হয় এই ভাঙা অংশ দিয়ে। এরকম আরও অসংখ্য হত্যা, মাদক এবং ছিনতাইয়ের ঘটনার এক অভয়ারণ্য হয়ে উঠেছে সিটি কর্পোরেশনের এই পরিত্যক্ত ভবনটিতে, যেখানে স্থানীয়রাও দিনে দুপুরে আসতে রীতিমতো শঙ্কিত হন। থানাতে যখন আমরা ডিএমপি কমিশনারে অভিযোগ দিয়েছি গত বছর বা তার আগে, জুলাইয়ের আগে যখন জমা দিয়েছি,
সেই অভিযোগের কপি মাদক ব্যবসায়ীদের যারা শেল্টার দাতা তাদের হাতে চলে আসে, তারা আমাদের ফোন দিয়ে হুমকি প্রদান করে। কোনো একটা ক্রাইম করলো, এখানে কোনো একটা জায়গায় লুকিয়ে গেল, প্রশাসন আসলেও যেমন তাকে খুঁজে পায় না। এখানে বিশাল অনেকগুলো রুম আছে। যখন এটা আপনার অ্যাকচুয়ালি পরিত্যক্ত হয় তখন থেকে পর্যন্ত প্রায় 12টা মার্ডার হয়েছে, যেটা আইনের কাছে আমাদের লিখিত আছে। ভবনটির বিষয়ে ব্যবস্থা নিতে এরই মধ্যে প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। দ্রুতই সেটি ভেঙে নতুন করে পরিকল্পনা করার কথা জানিয়েছেন প্রশাসক। যেহেতু পরিত্যক্ত ভবন, সেখানে তো আমি এখানে নতুন করে আর কোনো কিছু করতে পারবো না, সেটাকে হয়তো বা ক্রাশ করে নতুন উদ্যোগে সেটাকে একটা মার্কেট নির্মাণ করতে হবে এলাকাবাসীর সুবিধার জন্য। তো আমরা এটা নিয়ে অলরেডি শাহালি মার্কেট এবং প্যারিস যে মার্কেটটা আছে এটা নিয়ে কাজ করছি। অত দ্রুত সময়ের মধ্যে হয়তো একটা সিদ্ধান্ত নিয়ে সেটাকে আমরা একটা ব্যবস্থা করবো আর কি। এদিকে পল্লবী কালশী এলাকায় সক্রিয় আশিক গ্যাং। যুবলীগের সাবেক নেতা খালেকুজ্জামান জীবনের ছেলে এই আশিক। তার অনুসারীরা গেল 26 এপ্রিল কুপিয়ে জখম করে ইউসুফ নামের এই ব্যক্তিকে। সিসি ক্যামেরায় স্পষ্ট বিভৎস সেই হামলা। ভয়ানক সেই হামলার বর্ণনা দিচ্ছিলেন ভুক্তভোগী নিজেই। যখন আমি গেটটা খুলছি তখনকার মানে কোনো কি বলবো, কোনো আমি যে আগের থেকে জানবো কোনোভাবেই পসিবল না এটা। অভিযোগ, চাঁদা না দেয়ায় হামলা করে আশিকের অনুসারীরা। এ ঘটনায় 27 এপ্রিল মামলা করা হলেও ধরা ছোঁয়ার বাইরে আশিক ও হামলাকারীরা। ভিতরে আসছিল 5-6 জন, আর বাহিরে আমি পরবর্তীতে মানে তখনও আমি দেখিনি বাহিরে, পরবর্তীতে ভিডিওতে দেখছি যে 3টা অটো মোটামুটি ভর্তি পোলাপান দাঁড়ায়া বৈশা, সবার হাতে অস্ত্র। কালশী রোডের এই স্টিলের ব্রিজ এলাকা এখন এক আতঙ্কের নাম। সন্ধ্যার পর থেকেই এখানে নির্ভয়ে চলাচল করা অসম্ভব। যে কোনো সময় কিশোর গ্যাংয়ের ছিনতাই এবং তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হতে পারেন যে কেউ। ডিএমপির তথ্য অনুযায়ী মিরপুরে এমন ছোট বড় কিশোর গ্যাংয়ের অস্তিত্ব আছে 32টি। কোনো এক অদৃশ্য কারণে তারা চিহ্নিত হলেও গ্রেফতার করা হয় না, কিংবা গ্রেফতার করলেও কয়েকদিন পরই ছাড়া পেয়ে আবারও ত্রাসের রাজত্ব কায়েম করে মিরপুর জুড়ে। কিশোর গ্যাং আর মাদকের বাড়বাড়ন্তে প্রতিনিয়তই আতঙ্কে থাকেন মিরপুরবাসী। চিহ্নিত এসব অপরাধীকে আইনের আওতায় আনার দাবি তাদের। পুলিশ তো জালের মতো ছড়িয়ে থাকতে পারে না, যেখানে পুলিশের অনুপস্থিতি সেখানে অপরাধকাণ্ড ঘটতে পারে। যে কোনো, শুধু মাদক না, যে কোনো অপরাধকাণ্ড ঘটে পুলিশের অনুপস্থিতি। শুধু মিরপুর নয়, দেশের প্রতিটি শহরে কিশোর গ্যাং ও মাদকের থাবায় হুমকির মুখে কিশোর ও যুব সমাজ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। যমুনা টেলিভিশনে মিরপুরের কিশোর গ্যাং সংক্রান্ত এই সংবাদ প্রচারের পর বাহুবলী গ্যাংয়ের হাতে নিহত রিকশা চালক শামীমের মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজনৈতিক ও পক্ষপাতিত্ব বিবেচনায় নয়, বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে একথা বলেন তিনি। এর আগে কর্মশালায় তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সময়োপযোগী কারিকুলাম জরুরি। প্রধানমন্ত্রী বলেন, মেধা পাচার রোধে গুরুত্ব দেওয়া হবে। উচ্চশিক্ষায় গবেষণার উপর জোর দেন সরকার প্রধান। সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় তাকে বরণ করার জন্য রাস্তার দুই পাশে উপস্থিত ছিলেন শত শত শিক্ষার্থী। তারেক রহমানকে দেখতে বিশ্ববিদ্যালয়ে ছিল লোকে লোকারণ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়। সরাসরি সরকার প্রধানকে প্রশ্ন করেন শিক্ষার্থীরা। অ্যানালাইসিস টুলগুলো সম্পর্কেও সেভাবে ট্রেনিং বা অ্যাক্সেসের সুযোগ নেই। এ সময় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করেন। বলেন, মেধার ভিত্তিতে নিয়োগে গুরুত্ব দিতে হবে। ঢাকা ইউনিভার্সিটির বলতে আমরা যা বুঝি, স্বাভাবিকভাবে ইউনিভার্সিটির আনফরচুনেটলি ইন্টারন্যাশনালি র্যাঙ্কিং এর মধ্যে পড়ছে না। র্যাঙ্কিং এর মধ্যে না পড়ার বোধহয় অন্য একটা মূল কারণ হচ্ছে, যেভাবে আসলে টিচার নিয়োগ হওয়া উচিত ছিল, খুব সম্ভবত অতীতে সেভাবে হয়নি টিচার নিয়োগ। দূর থেকে আমি যেটা শুনেছি বা যতটুকু দেখেছি, পত্রপত্রিকা পড়েছি, এখানে পলিটিক্যাল বায়াসনেসটাকে বোধহয় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেনেবল এক্সিলেন্স শীর্ষক কর্মশালায় অংশ নেন সরকার প্রধান। শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রেই নয়, স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা
বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। মেধা পাচার রোধ, মেধার লালন, কারিকুলাম ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পুঁথিগত বিদ্যার পাশাপাশি উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দেওয়ার উপর জোর দেন তিনি। শুধু পুঁথিগত শিক্ষায় নয়, বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলো কষ্টসাধ্য হয়ে পড়বে। মেধা পাচার রোধ করে, মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে। তারেক রহমান বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। সময়োপযোগী কারিকুলাম ছাড়া বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা কঠিন বলে মনে করেন প্রধানমন্ত্রী। এজন্য ইন্টার্নশিপ সহ সরকারের নানান উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। এ সময় শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণের কাছে দায়বদ্ধ সরকার নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চায়। শিক্ষার্থী থাকা অবস্থায় কর্মদক্ষতা অর্জনের ফলে এমনও হতে পারে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে নিজেই একজন উদ্যোক্তা হিসাবে বরং আরো কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জ্ঞান গ্রহণকারী থেকে দেশের মানুষকে জ্ঞান সৃষ্টিকারী জাতিতে পরিণত হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ABM উবায়দুল ইসলাম। ইউজিসি আয়োজিত জাতীয় কর্মশালায় এমন মন্তব্য করেন তিনি। ঢাবি সিনেট ভবনে 5টি টেকনিক্যাল সেশনে দিনব্যাপী আলোচনা হয় শিক্ষা পদ্ধতি ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে। এ সময় ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ জানান, কর্মশালায় আলোচনা হওয়া প্রস্তাবগুলো উত্থাপিত হবে সংসদে। ঢাবি সিনেট ভবনে ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ শীর্ষক জাতীয় কর্মশালা আয়োজক ইউজিসি। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কর্মশালার অধীনে ছিল 5টি টেকনিক্যাল সেশন। অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক থেকে শুরু করে ইউজিসি সদস্যরা। প্রতিটি সেশনের আলোচনায় উঠে আসে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পার্থক্য, উদ্ভাবনের অভাব, ছাত্রদের মনোভাব উন্নয়ন এবং তাদের ইন্টার্নশিপ নিয়ে সরকারের তরফ থেকে পলিসি প্রণয়নের মতো বিষয়গুলো। অনেক প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি সারপ্লাস করে গিয়েছে। ইউনিভার্সিটির কারেন্ট স্টুডেন্টদের যে মাইন্ডসেট, এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? এটা চেঞ্জ করতে না পারলে কিন্তু আপনারা কিছু করতে পারবেন না। হায়ার এডুকেটেড পিপলের কতটুকু ডিমান্ড আছে আর কতটুকু সাপ্লাই আমরা দিচ্ছি, এটা একটা প্রথম প্রশ্ন আমি রাখলাম। কারিকুলাম আপডেটের বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। বিশ্ববিদ্যালয়গুলোকে রিসার্চ এবং টিচিং, পাবলিক ট্রেনিং এইরকম ভাগে চলে যাওয়ার। ল্যাবরেটরি থাকলে হবে না, ল্যাবরেটরি কিন্তু চালাতে হবে, যারা চালাবে সে টেকনিশিয়ান তৈরি করা দরকার, আমাদের ইঞ্জিনিয়ার দরকার নাই কিন্তু। এরপর সিনেট ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্লেনারি সেশন। তুলে ধরা হয় আলোচনার সার সংক্ষেপ। বক্তব্য রাখেন নর্থ সাউথ স্টেট ইউনিভার্সিটি ও বুয়েটের উপাচার্য। Transforming a system requires more than just policy. It requires a change in mindset. UGC, the University Grants Commission, must and should include all sort of support for the private universities. 9টা না 11টা পয়েন্ট আসলো আমাদের কাছে। এখানে 70% কমান, এখানে 30% কমান, মুদির দোকান চালাই আর কি। সরি। পরে উচ্চশিক্ষায় গবেষণা ও প্রাথমিক শিক্ষায় সংস্কারের উপর জোর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের জ্ঞান গ্রহণকারী জাতি থেকে জ্ঞান সৃষ্টিকারী জাতিতে পরিণত হতে হবে। এজন্য গবেষণা, আধুনিক ল্যাবরেটরি, ডিজিটাল অবকাঠামো, আন্তর্জাতিক সহযোগিতা এবং উদ্ভাবন ভিত্তিক শিক্ষায় আরও শক্তিশালী বিনিয়োগ প্রয়োজন। ইউজিসি চেয়ারম্যানের বক্তব্যের মাধ্যমে শেষ হয় কর্মশালা। ফাইনাল রিকমেন্ডেশন তৈরি করব এবং সেটা যাবে তারপর প্রধানমন্ত্রীর কাছে। And from there it's going to the parliament. তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রাজ্য সরকার কি বলছে তা বিবেচ্য নয়। ভারত তাদের সীমাতে কাঁটাতারের বেড়া দিতে চাইলে কূটনৈতিক চ্যানেলে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করা হবে। দুপুরে সচিবালয়ে এমন কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে পুশিন ঠেকাতে সর্বদা সতর্ক থাকবে বিজেপি। মন্ত্রী জানান, কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করা হবে। অভিযোগ পেলেই নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গের মোট সীমান্ত 2216 কিলোমিটার, যার মধ্যে কাঁটাতারের বেড়া আছে 1653 কিলোমিটার।
দেশটির বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের পর এই অংশেও কাঁটাতারের বেড়া দেওয়ার প্রসঙ্গ সামনে এনেছে দেশটির নতুন রাজ্য সরকার। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান দেশটি তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে কূটনৈতিক চ্যানেলে কথা বলবে ঢাকা। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নোম্যান্স ল্যান্ড বজায় রেখে যদি সেই দেশ দিতে চায়, সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের আলাপ আলোচনা হবে, কিন্তু সেরকম কোনো ইস্যু তো প্র্যাকটিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। এখন অঙ্গরাজ্যের নির্বাচনের পরে কোনো বিজয়ী দল যদি কোনো রকমের কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটা তো আমাদের সোভারেন ইকুয়ালিটির ভিত্তিতে আমরা সেই জবাব দিতে পারি না। তবে আমরা সতর্ক আছি, বিজেপিকে আমরা সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছি অনেক আগে। এর আগে ঈদুল আজহা ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দপ্তরের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সড়ক মহাসড়কে জননিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যাতে দুর্ঘটনা রোধ করা যায়, সার্বক্ষণিক মনিটরিং করা যায়, সড়ক মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে যাতে আমরা আরও সুদৃঢ় করতে পারি, জননিরাপত্তা নিশ্চিত করতে পারি, এই সমস্ত সার্বিক বিষয়ে আমরা কথা বলেছি। চাঁদাবাজি নিয়ে বিরোধী দলীয় নেতার অভিযোগের প্রমাণ চান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন ঈদে চাঁদাবাজি বন্ধে বডি অন ক্যামেরা নিয়ে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। চালু করা হবে হটলাইন, অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। মাননীয় বিরোধী দলীয় নেতা চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বললেন, তার কাছে যদি কোনো খতিয়ান থাকে আমার কাছে প্রদান করলে বা আপনারা দিলে সেই জায়গাটা আমি অ্যাড্রেস করতে পারবো। স্বরাষ্ট্রমন্ত্রী জানান ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ ব্যাংক এবং শ্রমিক ফেডারেশনের সাথে সমন্বয় করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সাথে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল, ওষুধ শিল্প সহ নানা খাতে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার আশাবাদ জানান। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ওআইসিভুক্ত দেশসমূহের সাথে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে ভবিষ্যতে তা আরও জোরদার আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশসমূহের সমর্থন প্রত্যাশা করেন তিনি। হামের রোগীরা সবাই ঢাকামুখী। চিকিৎসকরা বলছেন হাসপাতালে ভর্তি হওয়া ৭৫% রোগী ঢাকার বাইরের। দেশজুড়ে এই প্রাদুর্ভাবের সাথে যুক্ত হয়েছে নিউমোনিয়া ও ফুসফুসের সংক্রমণ। শুধু শিশু নয়, আক্রান্তের তালিকায় আছে প্রাপ্তবয়স্করাও। হামের এমন সংক্রমণ আগে দেখেননি তারা। পরিস্থিতি উদ্বেগজনক। সেবা কার্যক্রম বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সহযোগিতা চেয়েছে হাসপাতালগুলো। এদিকে আজও হামে ৯ জনের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের ২৫০০-এর ৬ মাস বয়সী আব্দুল। ৯ দিন ধরে হামে আক্রান্ত শিশুটি। বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে অবশেষে রাজধানীর ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতালে ঠাঁই তার। ২ দিন না যেতেই স্বাস্থ্যের অবনতি। চিকিৎসকের পরামর্শে স্থানান্তর আইসিইউতে। আজকে 10 দিন আজকে ওষুধ খাওয়া বানাইছি, বেড়ানে আজকে একটু ওষুধ খাওয়া বানাইছে, তেমন ওষুধ কিনতে পারেন না তো, যা খায় বাইকের দেয়। আব্দুলের মতো শত শত শিশু ভর্তি এই হাসপাতালে। নিউমোনিয়া আর ফুসফুসের সংক্রমণ হয়ে আরও প্রাণঘাতী হয়ে উঠেছে হাম। 2 দিন ধরে আবার হাম, শ্বাসকষ্ট হইতেছে, আবার অক্সিজেন দিয়ে রাখছে, এখন তো কমতেছে না। জ্বর কমছে কিন্তু শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাম বলছে ডাক্তাররা? হ্যাঁ, হাম বলছে। আমার বাচ্চার অবস্থা খুবই খারাপ, বাচ্চা কিছুই খাইতেছে না এখনো। হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে দেশ জুড়ে। বরিশাল, খুলনা, ময়মনসিংহ, সিলেটে আক্রান্তের হার সবচেয়ে বেশি। রেড জোন হিসেবে আছে ঢাকার উপকণ্ঠ হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও সাভার। আমি হামের টিকা দিছি, প্রথম হচ্ছে 9 মাসের সময় যেটা দেয় ওইটা দিছি। তারপরে যখন এই হামের প্রকোপ বাড়লো, বুস্টারটা দেওয়ার দিন থেকেই জ্বর। আচ্ছা, অনেক শিশু আক্রান্ত এরকম, অনেক মারা যাচ্ছে, বরিশাল ট্রান্সফার করতেছে। নড়াইল সদরে আপনার অনেক রোগী আছে এরকম, ছোট ছোট বাচ্চা। আমরা যেদিন কারা বেরোয় আছি সেদিন কারো আপনার 2-3 জন মারা গেছে।
হামে আক্রান্ত হওয়ার পরে শনাক্তকরণেই সময় যাচ্ছে বেশি, ফলে দ্রুত অবনতি হচ্ছে পরিস্থিতির। প্রাপ্তবয়স্কদের সংখ্যাও কম নয়, এমনকি আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনাও আছে। চিকিৎসকরা বলছেন হাসপাতালে ভর্তি হওয়া 4 ভাগের 3 ভাগ রোগী ঢাকার বাইরের। প্রচণ্ড জ্বর থাকে, আর বিশেষ করে খাওয়া দাওয়া একেবারে অনীহা থাকে। প্রচণ্ড জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, পাতলা পায়খানা এবং ভিতর দিয়ে কোনো খাবার যদি জ্বালাপোড়া করতো। অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে জ্বর যাচ্ছিল না, পরবর্তীতে 3 দিন পরে ধরা পড়তেছে, মানে হাম বাড়াচ্ছে। অবশ্যই এটা উদ্বেগজনক, এটা তো আমাদের দেশে আসলে এত বেশি আকারে হয় নাই, এখন দেখা দিচ্ছে এবং অনেক বাচ্চা তীব্রভাবে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত, এরকম হয় নাই। 4 ভাগের 1 ভাগ রোগী এখন ঢাকার সিটি কর্পোরেশন এরিয়ার ভিতর থেকে আসছে, আর মোটামুটি 3/4 রোগী এখন ঢাকা সিটি কর্পোরেশন এরিয়ার বাইরে থেকে আসছে। কামরাঙ্গীরচর, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে আমরা প্রচুর রোগী পাচ্ছি। মিজেলস ভাইরাসের পরবর্তী কোনো একটি ভাইরাস অথবা অন্য একটি ব্যাকটেরিয়া দিয়ে সে আক্রান্ত হচ্ছে, নিউমোনিয়া আক্রান্ত হয়েছিল। সেই নিউমোনিয়াটি পরবর্তীতে সেপ্টিসেমিয়া মানে পুরো রক্তের মধ্যে ছড়িয়ে গিয়ে সেপ্টিক শক এবং পরবর্তীতে রোগীটি মৃত্যুবরণ করেছে। এবারের টিকা কার্যক্রম 20 তারিখ থেকে শুরু হয়েছে। চিকিৎসকরা বলছেন 3 সপ্তাহ পর অর্থাৎ আজ থেকে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শুরু হবে, ফলে সারা দেশের টিকার কার্যকারিতা মে মাস শেষ হলে পাওয়া যাবে। যে বাচ্চাটি আজকে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বা যে বাচ্চাটিকে আমরা হারাচ্ছি, মারা যাচ্ছে, সেই বাচ্চাটি কিন্তু মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ আগে হামের ভাইরাসের এক্সপোজার এসেছিল। তো সেই হিসাব যদি করেন তখন কিন্তু টিকাদান কার্যক্রম 20 তারিখের পর হয়তো মাত্র শুরু হয়েছে টিকাদান কার্যক্রম চলছে। অর্থাৎ টিকাদান শুরু হওয়ার পরও ইমিউনিটি শুরু হতে আরো 2-3 সপ্তাহ সময় লাগবে। পরিস্থিতি মোকাবেলায় সকলের একসাথে কাজ করার আহ্বান জানান চিকিৎসকরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কেন দেশে হাম এত দ্রুত ছড়িয়ে পড়ল? টিকাদান ব্যবস্থায় কোথায় ব্যর্থতা ছিল এবং কার অবহেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেল? তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে হামে শিশুর মৃত্যু নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি। সিপিবি সভাপতি রুহিন হোসেন প্রিন্সের দাবি, দেশে হামের ভয়াবহ বিস্তার ও শিশুর মৃত্যুর ঘটনার দায় ডক্টর ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের। হামের ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, পরিস্থিতি এত সংকটজনক হলেও সংসদে এ নিয়ে কার্যকর কোনো আলোচনাই হয়নি। আক্রান্ত শিশুদের দেখতে সরকার বা দায়িত্বশীল কেউ হাসপাতালে যাননি বলেও দাবি করেন তিনি। শুধু ভবন নির্মাণ নয়, স্বাস্থ্য খাতে জরুরি ভিত্তিতে চিকিৎসক সংকট দূর করা, হাসপাতালের সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত সহ স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিও জানিয়েছে সিপিবি। মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে বাজারে অস্থিরতা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি করা হচ্ছে, যার চাপ সরাসরি সাধারণ মানুষের উপর পড়ছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর মিরপুর শাহালি পাইকারি বাজার পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় আমির সাংবাদিকদের বলেন, বাজারে দখলদারিত্ব ও নীরব চাঁদাবাজি চলছে, তবে ভয়ে অনেকেই মুখ খুলতে চান না। এখানে যে দোকানগুলো আছে, দোকানগুলো স্বস্তিদায়কভাবে যারা ব্যবসা করে তারা পায় না। এখানেও দখলদারিত্ব আছে, এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না। তিনি অভিযোগ করেন, সিন্ডিকেট ও মধ্যস্থভোগীদের কারণে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। এছাড়াও জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও জানান জামায়াতের আমির। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ঘরের মাঠে ইতিহাস গড়ল বাংলাদেশ। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় এলো 104 রানের। পঞ্চম দিনে বাংলাদেশে দেয়া 268 রানের জবাবে 163 রানেই গুটিয়ে যায় সফরকারীরা। টেস্ট ক্যারিয়ার সেরা বোলিংয়ে ইনিংসে 5 উইকেট শিকার করেন নাহিদ রানা। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নাহিদ রানার শর্ট বলটা সামলাতে গিয়ে ব্যাটে আলতো ছুঁয়ে শর্ট লেগে ক্যাচ, তাতেই উল্লাস হোম অফ ক্রিকেটে। প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের গল্প লিখে ফেলেছে টাইগাররা। দুই দলেরই জয়ের জন্য লড়াই করার বার্তাটা দিয়েছিলেন আগের দিনই। পঞ্চম দিনে লড়াইটাও হলো রোমাঞ্চকর। শান্তর দুর্দান্ত ইনিংস আর নাহিদ রানার ম্যাজিক্যাল স্পেল, সাদা পোশাকে রঙিন গল্প টাইগারদের।
আগের দিনের 3 উইকেটে 152 রান নিয়ে পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই কাটা পড়েন মুশফিকুর রহিম, 11 রানে ফেরেন লিটনও। একপাশে শান্তর ব্যাটে বাংলাদেশের টার্গেট বড় হতে থাকলেও আরেক প্রান্তে কেউই থিতু হতে পারেননি। সেঞ্চুরি থেকে 13 রান দূরে থাকতে নোমান আলীর বলে লেগ বিফোরে কাটা পড়েন টাইগার অধিনায়ক। তাতে 3 টেস্টে জোড়া সেঞ্চুরির রেকর্ডটা গড়া হয়নি দুর্দান্ত ছন্দে থাকা শান্তর। এরপর মিরাজের ব্যাটে 24 রান এলেও একে একে উইকেট হারিয়ে 240 রানে 9 উইকেট হারায় স্বাগতিকরা। 267 রানে এগিয়ে থাকতেই ইনিংস ঘোষণার বাজি শান্তর। 76 ওভারে পাকিস্তানের সামনে 268 রানের লক্ষ্য। মিরপুরের উইকেটে শেষ দিনে এই টার্গেট কতটা কঠিন হবে সেটা অনুমেয় ছিল। প্রথম ওভারেই ইমামুল হককে ফিরিয়ে শুরুটাও দারুণ করেন তাসকিন আহমেদ। আগের ইনিংসে সেঞ্চুরিয়ান আজান আওয়াইজ শান মাসুদদের ফিরিয়ে 68 রানেই 3 উইকেট তুলে নেয় মিরাজ নাহিদ রানারা। কিন্তু আবদুল্লাহ ফজল আর সালমান আঘার 51 রানের জুটিতে ম্যাচের পাল্লা হেলে যায় সফরকারীদের দিকে। তবে চা বিরতির পর সেই স্বপ্ন গুড়িয়ে দেয় টাইগার বোলাররা। পরপর 2 ওভারে তাইজুল আর তাসকিনের আঘাতে ফেরেন 66 রান করা ফজল আর 26 রান করা সালমান আঘা। 121 রানে সাজ ঘরে 5 ব্যাটার। শেষ বিকেলে ম্যাচে রোমাঞ্চ এনে দেন নাহিদ রানা। দুর্দান্ত 2 ডেলিভারিতে ফেরান সৌদ শাকিল আর মোহাম্মদ রিজওয়ানকে। এরপর মিরপুর শুধুই রঙিন হবার অপেক্ষায়। নাহিদ রানার ফাইফার আর শান্তদের সাহসের সামনে 163 রানেই শেষ পাকিস্তান। পিন্ডি ফিরল মিরপুরে। সবশেষ 3 টেস্টে সবকটি জিতে পাকিস্তানের বিপক্ষে জয়ের হ্যাট্রিক গড়ল নাজমুল শান্তর বাংলাদেশ। 2001 সালে মুলতানে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। এরপর প্রায় 25 বছরের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটল মিরপুরে। প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে ঘরের মাঠে হারালো টিম টাইগার্স। রোমাঞ্চকর সেই জয়ের গল্প লিখেছে নাজমুল শান্ত, নাহিদ রানারা। পিন্ডির সেই স্মৃতি আবারও ফিরল মিরপুরে। সবশেষ 3 ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে 3 টেস্টে বাংলাদেশের দারুণ জয়। এবার সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। ঘরের মাঠে প্রথমবার কি বাংলাদেশ পাকিস্তানকে টেস্ট সিরিজ হারাতে পারবে? সেই উত্তরটা মিলবে সিলেটে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না, থাকবে না রাজনৈতিক নিয়োগও, পরিচালিত হবে পেশাদারিত্বের ভিত্তিতে। সকালে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান অর্থমন্ত্রী আবির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখে এমন স্টার্ট আপ অর্থায়নে গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান গভর্নর। দেশে স্টার্টআপ কোম্পানির প্রধান সমস্যা অর্থায়ন। সময় মতো আর্থিক সহায়তা না পেয়ে অনেক উদ্ভাবনী প্রকল্পই আলোর মুখ দেখেনি। আবার অনেকের স্বপ্নই শেষ হয়েছে অঙ্কুরেই। এমন উদ্যোক্তাদের সহায়তার জন্যই গঠন করা হয়েছে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো মঙ্গলবার। 39টি ব্যাংকের অর্থায়নে গঠিত হয়েছে প্রায় 700 কোটি টাকার তহবিল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী প্রকল্পে সহায়তা করা হবে, যার মূল লক্ষ্যই হবে কর্মসংস্থান তৈরি। Our big aim also is financial inclusion and also FDI attraction, and rural economic development is at the heart of what we try to do. তারা নিশ্চয়ই স্বাধীনভাবে আপনাদের প্রজেক্ট সিলেক্ট করবেন, কিন্তু আমাদের অনুরোধ থাকবে যে সেই প্রজেক্টগুলোর জন্য রুরাল ইকোনমিতে কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট থাকে। আমাদের রুরাল ইকোনমিকে ডেভেলপ করাটা খুব জরুরি এই মুহূর্তে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, তরুণ সমাজের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি, যা পরিচালিত হবে স্বচ্ছতার সাথে। মন্ত্রী জানান, আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার। পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ইজ এ শর্ট সাইটেড অ্যাপ্রোচ। এটা নিজের বিরুদ্ধেই কাজ করে। কোনো শুধু সরকারের পক্ষে কাজ করে, সরকারের বিরুদ্ধেই কাজ করে। সিদ্ধান্ত নিয়েছি অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আই এম সেইং দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য পার্টি, দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট, দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ব্যাংক এবং আর্থিক খাতে যে সংকট তৈরি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে সম্মিলিতভাবে চেষ্টা করছে বলেও জানান সরকার। পুঁজিবাজার উন্নয়নে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। ইনশাআল্লাহ উই আর অন দ্য পাথ অফ রিকভারি।
আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাতিল নয়, বরং যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক বাণিজ্য চুক্তি পর্যালোচনার পক্ষে সরকার। সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান জানান কথা। বলেন, চুক্তিটি পর্যালোচনার পর কিছু শর্ত পরিবর্তনে দর কষাকষিতে যেতে পারে সরকার। জনগণের জন্য ক্ষতিকর অন্যান্য চুক্তি পুনর্মূল্যায়নের কথাও জানান তথ্য উপদেষ্টা। এ সময় হামের টিকা কেনার গাফিলতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের কথাও জানান তিনি। যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক বাণিজ্য চুক্তিটি জনসমক্ষে আসার পর থেকেই চলছে নানা আলোচনা সমালোচনা। চুক্তির আওতায় এর মধ্যেই গম আমদানি করেছে সরকার। কথা চলছে 14টি বোয়িং বিমান কেনার বিষয়ে। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে চুক্তিটির অসম শর্তের বিষয়গুলো। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, চুক্তিটির কিছু জায়গায় পুনর্বিবেচনা করার সুযোগ আছে। ওই সুযোগটা তো আমরা নিতে পারি যে এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি, হতে পারে মনে করছি, সেগুলো নিয়ে আমরা আগে আমাদের প্রাথমিক বিবেচনা করব এবং আমি আশা করি যে আমরা সেই রকম একটা নেগোসিয়েশনে তাদের সাথে যেতে চাই। বাতিল করাটা বাইলেটারাল সম্পর্ক বা রেসিপ্রোকাল ট্যারিফের যে সংকট আছে সেটা আবার চলে আসার সম্ভাবনা আছে। আমি আবারও বলছি, সরকার এই ব্যাপারে সব সেক্টরের বিশেষজ্ঞ নিয়ে বসবে, সব রিলেটেড মিনিস্ট্রি নিয়ে বসবে এবং সেটা ইভ্যালুয়েট করবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই ব্যাপারে অলরেডি কথা বলেছি। এর আগে বিগত আওয়ামী লীগ সহ বিভিন্ন সময় হওয়া জনগণের জন্য ক্ষতিকর প্রতিটি চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা। আমি আপনাকে এটুকু বলতে পারি, আমাদের জনগণের জন্য ক্ষতিকর কোনো চুক্তি আগে যেগুলো হয়ে গেছে প্রত্যেকটার ইভ্যালুয়েশন সরকার করবে। চুক্তি বলতে আমি কমনলি বলছি, এর মধ্যে কিন্তু আবারও সমঝোতা স্মারক থাকতে পারে। হাম নিয়ে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। হামের টিকা কেনার গাফিলতি খতিয়ে দেখতে তদন্তের সিদ্ধান্তের কথা জানান ডাক্তার জাহিদ। তদন্ত কমিটি যদি এমন খুঁজে পায় যে খুবই বাজে ধরনের নেগলিজেন্স হয়েছে যেটা শাস্তিযোগ্য, তাহলে শাস্তিও দেওয়া হবে। আর যদি এরকম খুঁজে পায় যে না, এই ঘটনা ঘটেছে, সেটা শাস্তি কি হতে পারে, পাশাপাশি রেকমেন্ডেশন থাকবে যাতে আমরা ফার্দার এটা প্রিভেন্ট করতে পারি। আমাদের তদন্তের এই দুইটা উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা তদন্ত করব। ব্রিফিংয়ে গত এক সপ্তাহে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আমি এটা মাথায় রাখবো। জি, থ্যাংক ইউ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তে কাঁটাতার দিয়ে মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই, এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত শাপলা গণহত্যা বিচারহীনতার এক যুগ শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। নাহিদ বলেন, প্রতিবেশী দেশে মুসলিমদের নির্যাতনের অভিযোগ পাওয়া যাচ্ছে, অথচ বাংলাদেশে মাদ্রাসার ছাত্ররাই মন্দির পাহারা দিয়েছিল। আলোচনায় শাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে বলেন, হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদের যদি বিচারের আওতায় আনা হতো তাহলে জুলাই আসতো না। সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করা যায় না এবং আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণই একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল করা হয়েছে ভারতের জাতীয় পর্যায়ের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট ইউজি। এক বিবৃতিতে দেশটির পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা এনটিএ এই ঘোষণা দেয়। তীব্র প্রতিক্রিয়া শুরু হয় দেশজুড়ে। এনটিএর কার্যালয়ের সামনে বিক্ষোভের নামে কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন। 3 মে দেশজুড়ে 22 লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেয় এই মেডিকেল ভর্তি পরীক্ষায়। 9 দিন পর রাজস্থান পুলিশের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, প্রায় 1 মাস আগে রাজ্যটির বিভিন্ন কোচিং সেন্টারে পৌঁছে যায় প্রশ্নের কপি। এমনকি পরীক্ষার আগের রাতেও মোটা অঙ্কের অর্থ দিয়ে প্রশ্ন কিনে নেয় অনেকে। এ ঘটনায় জড়িতদের ধরতে তদন্ত শুরু করেছে রাজস্থানের স্পেশাল অপারেশনস গ্রুপ। মূল হোতা হিসেবে অভিযুক্ত মনীষ যাদবকে আটক করেছে পুলিশ। পুনরায় কবে পরীক্ষা হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও হামলা চালিয়েছিল ইরানে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে এই নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে দাবি করা হয় হামলাটি সংঘটিত হয় এপ্রিলের শুরুর দিকে। দাবি ওঠে ওই সময় ইরানের লাভান দ্বীপে হামলা চালিয়েছিল আবুধাবি। অজ্ঞাত এক পক্ষ লাভান দ্বীপে হামলা চালিয়েছে বলে অভিযোগও তুলেছিল ইরান। পাল্টা আক্রমণ হিসেবে সংযুক্ত আরব আমিরাত আর কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। সূত্রে দাবি, উপসাগরীয় অন্য দেশগুলো সরাসরি যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানালেও আবুধাবির এমন পদক্ষেপকে ইতিবাচকভাবে নিয়েছিল ওয়াশিংটন। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।